আজকে তোমরা এখানে যারা আছো, ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। You have to compete not only in Dhaka University, you have to compete all over the country. You have to compete all over the world. You have to truly think you are global citizen. পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই বিশ্বগ্রামের মধ্যে তুমি যদি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কম্পিটিশন করবা, তাহলে তুমি ভুল করবা। ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে, বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা কমন সমস্যা, দেখো আজকে আমরা যে এখানে কথা বলছি, তোমরা যে ওখানে বসে আছো, তার মানে কি এটা মিনিং করে যে আমরা তোমাদের থেকে মেধাবী? না, ইট ডাজন্ট মিন যে উই আর দ্য সো মাচ মেরিটোরিয়াস স্টুডেন্ট দ্যান ইউ, নো। তারপরও কেন আমরা এখানে দাঁড়িয়েছি, তোমরা ওখানে বসে আছো? তার কারণ হচ্ছে যে আমরা তোমাদের বড়। একটা দার্শনিককে জিজ্ঞেস করে বড়দের কথা কেন শুনবা? দার্শনিক বলছে বড়দের কথা তুমি এজন্য শুনবা কারণ বড়রা তোমার বয়সটা পার হয়ে গিয়েছে, তারা জানে তারা কি ভুল করেছে, তারা জানে তারা কি ভালো কাজ করেছে। এই জন্য বড়দের, তোমরা যদি এখন ইন্টারের কাউকে পরামর্শ দিতে চাও, খুব চমৎকার পরামর্শ দিতে পারবা, কিন্তু যখন ইন্টারে থাকতা তখন কিন্তু তোমাদের মাথায় সেটা ঢুকে নাই, ঠিক না? তার মানে এজন্য সে সাহস থেকে তোমাদেরকে কয়েকটি কথা বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী তার মনের সাবজেক্টে পড়ে না। কেউ যদি ইকোনমিক্সে পড়ে বা লতে পড়ে, তারা জিজ্ঞেস করে যে ভাইয়া তুমি কি লতে পড়তে চাইছিলা? না রে ভাইয়া, আমি তো মেডিকেলে পড়ার ইচ্ছে ছিল, মেডিকেলে হয় নাই, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সে এবং লতে পড়ছি। আবার তুমি যদি একটা হিস্ট্রি স্টুডেন্ট বা অ্যারাবিকে তাকে জিজ্ঞেস করে ভাইয়া তুমি কি হিস্ট্রিতে পড়তে চাইছিলা, রাষ্ট্রবিজ্ঞানে পড়তে চাইছিলা? না রে ভাইয়া, আমার তো ইচ্ছে ছিল ইকোনমিক্সে পড়বো, তারপরে সাবজেক্ট পাইলাম কি করব, এই জন্য পড়ছি। তার মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মন মানসিকতায় আমরা কখনো যে সাবজেক্টটা পড়ছি সেটা প্যাশনেট হয়ে পড়তে পারছি না। হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, 1500 জন নিয়ে তারা গবেষণা করেছে। 1500 জনকে তারা জিজ্ঞেস করেছে আচ্ছা তুমি কি টাকার জন্য চাকরি করো, পড়ো, নাকি ভালো লাগে এই জন্য করো? 1500 জনের মধ্যে 1300 জন বলেছে টাকার জন্য করি, আর 200 জন বলেছে আমি ভালো লাগে তাই চাকরি করি। 20 বছর পর গবেষণা ফলাফল দেখতে পেয়েছে যারা বলেছে প্যাশনেট হয়ে চাকরিটা করে টাকার জন্য না, তারা এক একজন এক একটা কোম্পানির প্রধান হয়েছে। আর যারা বলেছে যে আমি টাকার জন্য পড়ি, তারা ওই যে অবস্থায় আছে 1-2টা প্রমোশন হয়েছে, তার উপরে যেতে পারেনি। তার মানে তোমাকে যে কাজটা প্যাশনেট তুমি করবা, 3 ক্যাটাগরি স্টুডেন্ট আমাদের আছে। 3 ক্যাটাগরি স্টুডেন্ট, একটা হচ্ছে পিজনাল মেন্টালিটি, আর একটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি, আর একটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি। 3 ধরনের মেন্টালিটির লোক আছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে। পিজনাল মেন্টালিটি মানে মা বাবা বলছে জেলের মধ্যে ঢুকাই যে এটাই করো, এই সাবজেক্টে পড়ো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, এ সাবজেক্টেই পড়ো, অন্য সাবজেক্টে তুমি তোমার মনের সাবজেক্ট পেয়েছো, কিন্তু না, তোমাকে বলেছে এটাই পড়ো, এই জন্য তুমি পড়ো। এদের সফলতার হাত মাত্র 1%। আর এটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি। ট্যুরিস্ট মেন্টালিটি কেমন? যে ট্যুরিস্টের মতো যায়, দেখে আসে, ভালো লাগলে বসলো, ভালো লাগলো দেখলো, আর নাহলে চলে আসলো। তাদের সফলতার হাত 1%। যে দেখি না, মা বাবা যেহেতু বলেছে সাবজেক্টটা একটু পড়ি, দেখি না, ভালো লাগলে করলাম, না পারলে করলাম না, শেষ। তাদের সফলতার হারও 1%। আর সফলতার হার 80% হচ্ছে তাদের যারা প্যাশনেট হয়ে পড়ে। এটা আমার ভালো লাগে তাই আমি পড়ি, মন থেকে আমার ভালো লাগে। তোমার যদি মন থেকে ভালো লাগে, এই জন্য তুমি যদি পড়ো, তুমি যেটাই করবা সেটাতেই তুমি সফল হবা। কিন্তু আমরা সেটি করতে পারি না। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের আছো, এখন থেকে তুমি আগে চিন্তা করবা তোমার জীবনে কি চাওয়া। তোমার যদি জীবনে চাওয়া হয় আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে, গাড়ি বাড়ির মালিক হতে হবে, তাহলে তুমি একভাবে প্রথম বর্ষ থেকে তোমার প্ল্যান শুরু করতে হবে। তুমি যদি বলে গাড়ি বাড়ি মালিক হবা, তুমি যদি মনে করো, তাহলে তোমাকে প্রথম বর্ষ থেকে চিন্তা করতে হবে। তুমি যদি শিক্ষক হতে চাও তাহলে তুমি গাড়ি বাড়ি মালিক হতে পারবে না। তুমি যদি বিসিএস ক্যাডার হও তাহলে কিন্তু গাড়ি বাড়ি মালিক হতে পারবে না। হইতে পারবা?
হতে পারবা ওই সিস্টেম করে। কালকে একটা শুনলাম, একজন ঘুষ খায়, সে সবসময় বলে যে আমাকে ঘুষ আসলে একটা কাজ করার জন্য বলে যে আমাকে 5টা সিঙ্গারা নিয়ে আসো। শুনছো? 5টা সিঙ্গারা নিয়ে আসো। তো এরা তো দুদক্ত চিন্তা পড়ে গেল, 5টা সিঙ্গারার কথা কেন সবসময় বলে। পরে ওনারা একজন লোক পাঠানোর পর কাজটা করার জন্য বলে যে 5টা সিঙ্গারা নিয়ে আসো। কোথায় থেকে? ওই রেস্টুরেন্ট থেকে। ওই রেস্টুরেন্টে তার ভগ্নিপতি বসা। তো 5টা সিঙ্গারার দাম কত? এক একটা সিঙ্গারার দাম 50,000 টাকা। বুঝতে পেরেছ? তার মানে তুমি যদি অধিক টাকা পয়সার মালিক হতে চাও, তাহলে তুমি যদি মনে করো বিসিএস ক্যাডার হবা, তাহলে এই প্ল্যানটা তোমার ভুল। আর তুমি যদি মনে করো যে তুমি প্রচুর টাকার, তুমি যদি মনে করো না আমার সম্মান চাই, তাহলে ইউ ক্যান ড্রাইভ দ্য বিসিএস ক্যাডার, ড্রাইভ দ্য টিচার, ভালো করে পড়াশোনা করো প্রথম বর্ষ থেকে। আর তুমি যদি মনে করো প্রচুর টাকা ইনকাম করতে হবে, গাড়ি বাড়ি মালিক হতে হবে, তাহলে তোমাকে স্বাধীন পেশা নিতে হবে, ব্যবসা করতে হবে। তুমি যদি বলতে পারো ভাইয়া ব্যবসা যদি আমি যদি কাউকে বলি, আমরা সবসময় এম ইন লাইফ ছোটবেলা পড়েছিলাম, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার, কিন্তু আই ওয়ান্ট টু বি বিজনেসম্যান বলি না আমরা। ব্যবসা জিনিসটা কেমন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে একমাত্র পেশার কথা বলেছেন, উল্লেখ করেছেন, সেটি হচ্ছে কি? ব্যবসা। আহাল্লাল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেছেন আমি তোমাদের হালাল করেছি কি? ব্যবসাকে তোমাকে হালাল করেছি। এবং ইসলামের 10 জন আশারে মুবাশশারা, 10 জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে 9 জনে ছিল ব্যবসায়ী। এবং প্রফেট ওয়াজ অলসো দ্য বিজনেসম্যান, জানো তো? হ্যাঁ, তার মানে ব্যবসাটা এটাকে এমফেসাইজ করেছেন। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমাকে বলেছিল, জ্যাকমা বলেছে তুমি যদি বিড়ালকে যদি বলা হয় তুমি কি $100 একটু নোট নিবে নাকি একটা কলা নিবে, বিড়াল $100টা গ্রহণ না করে কলাটি গ্রহণ করে নেয়। কারণ বিড়াল জানে না $100 দিয়ে শত শত কলা কেনা সম্ভব। তেমনি যুব সমাজকে যদি বলে তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা, যুব সমাজ চাকরিটি গ্রহণ করে। যুব সমাজ জানে না ব্যবসা দিয়ে শত শত জনকে চাকরি দেওয়া সম্ভব। তো সুতরাং তোমাকে সে ব্যবসায়ী চিন্তা করতে হবে। এবং তোমরা জানো যে ইসলামের যে প্রচার প্রসার হয়েছে, ব্যবসায়ীরা এসেই কিন্তু প্রচার করেছে। তোমরা সিন্দাবাদ দেখেছো না? সিন্দাবাদ কেন আমরা দেখেছি? সিন্দাবাদে দেখবে ব্যবসায়ীরা আরব থেকে আসছে, সেখানে ব্যবসা শুরু করেছে, বিয়ে শাদী করেছে। মানুষ দেখেছে যেন অন্য ব্যবসায়ী আর এই ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আছে। এই ব্যবসায়ী কথা সালাম দেয়, সুন্দর কথা বলে, হ্যাঁ, স্বচ্ছতা আছে। তখন মানুষ একজন করে কি ইসলামের দিকে ঝুঁকে যায়। তার মানে ব্যবসা। এবং আল্লাহ রাসূল একটা হাদিস আছে, কাজাল ফাকরু ইয়াকুন আল কুফরান। আল্লাহ রাসূল বলেছে দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে, দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে ফেলে। তো সুতরাং আমরা সবসময় এমফেসাইজ করি যে গরিব থাকো, টাকা পয়সা এত লাভ কি, দুনিয়া করা দরকার না, আখিরাত করো না। ইসলামের যত বড় বড় ইবাদত আছে, সবচেয়ে বেশি বড় ইবাদতগুলো কিন্তু ধনীর জন্য। রোজা, এই তোমার কোরবানি কার জন্য? গরিবের জন্য। হজ কার জন্য? গরিবের জন্য। যাকাত কার জন্য? গরিবের জন্য। কার জন্য? ধনীর জন্য। আল্লাহ তাআলা কোরআনে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করতে বলছে, যাকাত প্রদান করতে বলছে, যাকাত খাইতে বলে নাই। আর আমরা ইসলামটাকে বানায় নিয়েছি যে এটা গরিবের ধর্ম। তোমরা জানো ব্রিটিশরা যখন আমাদের এই উপমহাদেশে আসছিল, তখন আমরা এই উপমহাদেশ ছিল পৃথিবীর 7ম ধনী দেশ ছিল যখন ব্রিটিশরা আসছে। আর যাওয়ার পথে আমাদেরকে সবচেয়ে ফকিরি দেশে পরিণত করে গিয়েছে। তারা কি করছে? তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে তৈরি করে দিয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা পড়ানো হয় যে ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো। তারা আমাদেরকে এই যে অ্যাপ্লিকেশনে শিখায়, কি শিখায় জানো? যে কেরানি পদে চাকরির জন্য আবেদন। কখনো দেখছো সিইউ পদে চাকরির জন্য আবেদন তোমাদেরকে শিখাইতে? এমডি পদে আবেদনের চাকরি শিখাইতে? আমাদেরকে যে কেরানি পদে আবেদন। তার মানে ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দেয় তোরা ফকিরের জাতি, তোরা চিন্তা করবি কেরানি পর্যন্ত, একটা প্রধান হওয়ার জন্য চিন্তা করবি না। আমরা সেই মেন্টালিটি নিয়ে আছি। বড় স্বপ্ন দেখতে পারি না, এমডি হব সে স্বপ্ন দেখতে পারি না, বড় ব্যবসায়ী হব স্বপ্ন দেখতে পারি না, এই জন্য তুমি যদি আমি বিশ্ববিদ্যালয়তে বের হওয়ার পর আমার চিন্তা ছিল আমি চাকরি করব, সরকারি চাকরি করব। এরপর বললো না,
সরকারি চাকরিগুলোতে আমি তো অসৎ হইতে পারবো না, অসৎ হইতে পারবো না। আল্লাহর রহমতে আমি একটা স্বাধীন পেশায় আছি, স্বাধীন পেশা আছে। আমি যখন ওকালতি দিতে ঢুকি, প্রথম দিনে আমি স্যালারি পেয়েছিলাম 100 টাকা। একটা শুনানি করেছিলাম, জামিন করেছিলাম, সিনিয়র আমাকে 100 টাকা দিয়েছেন। এবং আমার বন্ধু যারা আছে তারা বিভিন্ন বাংলাদেশ ব্যাংক, বড় বড় ব্যাংক প্যানেল লয়ার হিসেবে ঢুকেছে, তাদের বেতন ছিল 70 থেকে 80 হাজার টাকা। কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড আজকে 10 বছর ওকালতির পরে চেম্বার আসি বলল, বন্ধু আমি তো 80, 90, 1 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ আছি, তুমি তো গাড়ি বাড়ি মালিক হয়ে গেছো, এখন চাকরি ভালো লাগে না, এই পেশা তোমার পেশায় চলে আসবো, আইনজীবী পেশায় আসবো। তাই বললাম, বন্ধু তোমাকে তো আবার শুরু থেকে শুরু করতে হবে। বলছে না, শুরু থেকে শুরু করব। সে আবার শুরু থেকে শুরু করেছে। তার মানে যদি আমি সেদিনের টাকার বড় স্বপ্ন দেখতাম না 70-80 হাজার টাকা আমার লাগবে, তাহলে আজকে এই অবস্থায় আই হ্যাভ 12 জুনিয়র্স ইন মাই চেম্বার, 12 জন জুনিয়র আছে আমার, সে সুযোগটা হতো না। এজন্য তোমাদেরকে চিন্তা করতে হবে যে তুমি কি চাও, তোমার মেন্টালিটি কি। সেটির জন্য চাওয়ার আগে প্রথমে তোমার সম্বন্ধে তোমাকে জানতে হবে, হু আর ইউ, হু আর ইউ ওয়ান্ট টু গো, তুমি কে, তোমার সম্বন্ধে। আমরা সবসময় বললাম না, ব্রিটিশরা আমাদের মাথা ঢুকিয়ে দিয়েছে আমরা তো ছোট। দেখো, আগে আরবরা বড় বড় ব্যবসায় পরিচালনা হইতো, আর এখন মুসলমানরা একটা কনজিউমার জাতিতে পরিণত হয়েছে, ভোক্তা। ওরা বানায় আর আমরা ভোক্তা, অথচ আমরা হওয়ার কথা ছিল সবচেয়ে বড়। এই জন্য তোমাদেরকে প্রথমে তোমার সম্বন্ধে জানতে হবে।